ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজ আলোচনা করা হবে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 2 গ্যাসের আচরণ বা বিহেভিয়ার অফ গ্যাসেস। এর আগে আমরা প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা এটাকে পুরো শেষ করেছি চ্যাপ্টারটা এবং প্রশ্ন উত্তরও আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ চ্যাপ্টার, এবং এখানে আমরা গ্যাসের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, চার্লস এবং বয়েলসের সূত্র পর্যন্ত আজ আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, এবং আমি যেগুলো লিখে পড়াবো সেগুলো অবশ্যই তোমরা কী করবে, তোমরাও সঙ্গে সঙ্গে খাতায় নোটস করে নেবে বা পয়েন্টসগুলো লিখে নেবে, ঠিক আছে? তো দেখো, এইগুলো আমি খাতাতে পড়াচ্ছি, এর আগেরগুলো আমি সবই হোয়াইট বোর্ডে পড়িয়েছি, তো সেগুলো অবশ্যই দেখে নেবে। এখন এই কয়েকটা দিন অর্থাৎ রোজার মাসগুলোতে এভাবেই খাতার আকারেই পড়ানো হবে, ঠিক আছে? এবং থেকে থেকে হোয়াইট বোর্ডেও পড়ানো হবে। তো দেখো, গ্যাসের চাপ ও আয়তন, ঠিক আছে, প্রেসার অ্যান্ড ভলিউম অফ এ গ্যাস। তো গ্যাস কি এটা জানার আগে আমাদের জানতে হবে পদার্থ কি, পদার্থ কয় প্রকার, ঠিক আছে? পদার্থ কি? তো দেখো, প্রকৃতিতে যে সব বস্তুগুলো রয়েছে যেগুলো কোনো না কোনো কিছু স্থান দখল করে থাকে সেগুলোকে বলা হয় পদার্থ বা ম্যাটার। আর এই পদার্থ বা ম্যাটার হচ্ছে তিন প্রকার। কয় প্রকার বললাম? তিন প্রকার। এক নম্বর হচ্ছে কঠিন পদার্থ, দুই নম্বর হচ্ছে তরল পদার্থ, আর তিন নম্বর হচ্ছে গ্যাসীয় পদার্থ। তাহলে কি বললাম? যে পদার্থ হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে কঠিন, দুই তরল এবং তিন হচ্ছে গ্যাসীয়। এই তিন প্রকার রয়েছে পদার্থ। এর মধ্যে আমাদের চ্যাপ্টার নাম হচ্ছে যে গ্যাসের আচরণ, অর্থাৎ গ্যাসীয় পদার্থ কীভাবে আচরণ করে সেটা জানবো। তার আগে এই তিনটের মধ্যে কী এমন পার্থক্য রয়েছে যে একটা কঠিন, একটা তরল আর গ্যাসীয়, সেটা একটু জানি। তাহলে গ্যাস কি এই সম্পর্কে আমাদের ধারণাটা পুরো সম্পূর্ণ একদম ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, একটা কঠিন পদার্থ যখন থাকে, আমরা জানি প্রত্যেকটা পদার্থ কিছু কিছু পরিমাণে, পুরোটা একদম অণু আর পরমাণু নিয়ে গঠিত। তো একটা কঠিন পদার্থ যখন থাকে, সেই কঠিন পদার্থের অণু পরমাণুগুলোকে একটা আরেকটার সঙ্গে একদম টাচ করে শক্তভাবে আটকে থাকে, ঠিক আছে? যখন আমরা তরলে যাব তখন কী হবে, এই অণুর মধ্যে কিছুটা গ্যাপ লক্ষ্য করতে পারবো। আর যখন গ্যাসীয় পদার্থ আমরা যাব, ঠিক আছে, এটা কঠিন, এটা ধরো তরল, আর যখন গ্যাসের মধ্যে যাব তখন দেখা যাবে অনেক প্রচুর পরিমাণে গ্যাপ এইভাবে, ঠিক আছে? তখন এটা গ্যাসীয় অণু। তার মানে বোঝা যাচ্ছে যে এইখানে যে কঠিন পদার্থ রয়েছে সেটা যে অণু পরমাণু নিয়ে গঠিত, সেগুলো কি একটা আরেকটার সঙ্গে একদম সম্পূর্ণভাবে আটকে শক্তভাবে লেগে রয়েছে। তরল পদার্থে একটু এদের দূরত্ব, আন্তরাণবিক দূরত্ব কম, আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে একবারেই দূরত্ব কম। তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি কি, যে গ্যাসের দুটো মেন প্রধান বৈশিষ্ট্য আমরা বলতে পারি। প্রথমত এক নম্বর যেটা বলতে পারি সেটা হচ্ছে গ্যাসের প্রসারণশীলতা। গ্যাসের প্রসারণশীলতা, গ্যাসের প্রসারণশীলতা নিয়ে আমরা বলছি। দেখো, তো গ্যাসের প্রসারণশীলতা এটা হচ্ছে গ্যাসের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো প্রসারণশীলতা কি সেটা আমরা বলি। দেখো, গ্যাসের কিন্তু কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই, ঠিক আছে? গ্যাসের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই, এটা লিখে রাখবে যে গ্যাসের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই। যেহেতু কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই, তাই যে পাত্রে গ্যাসকে রাখা হবে সেই পাত্রের আকার বা আয়তন গ্যাসটা ধারণ করবে। যদি এরকম একটা ছোট্ট পাত্রে আমরা একটা গ্যাসীয় পদার্থ রাখি, যেমন বায়ু একটা গ্যাসীয় পদার্থ, যদি বাতাস এরকম একটা ছোট্ট একটা গোলাকার কোনো বস্তুতে বাতাসকে আমরা ভরি, তাহলে বাতাস এই গোলাকার বস্তুর যে আয়তন সেই আয়তনের দখল করে নেবে। যদি আমরা একটা বড় কোনো পাত্রে বাতাসটা রাখি, অর্থাৎ কোনো গ্যাসীয় পদার্থ রাখি, তাহলে কি সেই পাত্রের আকার ধারণ করবে? তাহলে গ্যাসের কিন্তু বোঝা যাচ্ছে কোনো নির্দিষ্ট আকার নেই। যে পাত্রে গ্যাসটাকে রাখা হবে সেই পাত্রের আকার এবং আয়তন উভয়ই গ্যাস কিন্তু দখল করে। তাহলে গ্যাসের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই। নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাস যে কোনো পাত্রে রাখা হোক না কেন, পাত্রের আয়তনে কিন্তু গ্যাসের আয়তন, যে পাত্রে রাখা হোক। যদি এই পাত্রটাই আমরা রাখি তাহলে এই পাত্রের যা আয়তন এবং আকার সেটাই গ্যাস দখল করবে। যদি এটাতে রাখি তাহলে এটা। এর চেয়ে বড়ো যদি কোনো পাত্র নেই, তাহলে মোট কথা যে পাত্রে রাখা হবে না কেন গ্যাস কিন্তু পাত্রের আয়তনই গ্যাসের আয়তন। যে পাত্রে গ্যাস রাখা হয় সেই পাত্রটিকে সম্পূর্ণভাবে গ্যাস ভরিয়ে ফেলে
কারণ গ্যাসের অণুগুলির আন্তঃআণবিক ব্যবধান কী ছিল, খুব বেশি হওয়ার জন্য অণুগুলি কী হয়, একত্রিত করে রাখার ক্ষমতা গ্যাসের খুবই কম, সেজন্য গ্যাস সবসময় প্রসারণশীল। ঠিক আছে, গ্যাসকে কি আমরা যদি ছেড়ে দিই গ্যাস কোনো জায়গায়, যদি এইখানে যে পাত্রটা আছে ধরো বা একটা বেলুনের মধ্যে গ্যাসকে আমরা পূরণ করেছি, তাহলে বেলুনটা যদি আমরা ফুটো করে দিই তাহলে কী হবে, গ্যাসগুলো সব কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ গ্যাস কিন্তু প্রসারণশীল। আর এই প্রসারণশীলতা হচ্ছে গ্যাসের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ঠিক আছে, প্রসারণশীলতা অর্থাৎ ছড়িয়ে যাওয়া, অর্থাৎ গ্যাসকে কি যদি আমরা বদ্ধ পাত্রে রাখি তাহলে সেই পাত্রটা পুরোপুরি গ্যাসটা ছড়িয়ে যাবে, এবং যদি আমরা আমাদের পরিবেশের মধ্যে রাখি তাহলে পরিবেশে সেটা চলে যাবে। তাহলে গ্যাসের প্রসারণশীলতা হচ্ছে একটা গ্যাসের উল্লেখযোগ্য ধর্ম। এরপরে দ্বিতীয় আমরা যেটা জানবো সেটা হচ্ছে গ্যাসের চাপ। গ্যাসের চাপ বা প্রেসার অফ গ্যাস। ঠিক আছে, গ্যাসের চাপ সম্পর্কে আমরা জানব। দেখো কোনো একটা পাত্রে যখন আমরা কোনো গ্যাসকে আমরা রেখেছি তখন কি গ্যাস, প্রত্যেকটা পদার্থ কি অণু আর পরমাণু নিয়ে গঠিত। ধরো এই যে পাত্র রয়েছে গোলাকার, এখানে কি গ্যাস ভরা রয়েছে, গ্যাস ভর্তি রয়েছে। তো এখানে এই যে অণুগুলো রয়েছে, ঠিক আছে, আমি এখানে ছবির মাধ্যমে দেখাচ্ছি, যে এগুলো তো চোখে দেখা যায় না, বোঝানোর জন্য আমি এভাবে দেখাচ্ছি। অণুগুলো রয়েছে, সেই অণুগুলো কী করছে, এই যে যদি আমরা পাত্র ধরি তাহলে এগুলো কি পাত্রের দেওয়াল, এই দেওয়ালে কী করছে, সব সময় ধাক্কা দিচ্ছে। প্রথমত এই যে অণু পরমাণুগুলো গ্যাসের, এরা তো নিজেরা ইতস্তত করে ঘুরে বেড়াচ্ছে, নিজেরা একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে, আবার আরেকজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে, প্লাস এইভাবে তারা কী করছে, প্রত্যেকটা অণু পরমাণু সেগুলো কী করছে, আবার দেওয়ালের দিকেও ধাক্কা দিচ্ছে। ঠিক আছে, তাহলে দেওয়ালের দিকেও কিন্তু ধাক্কা দিচ্ছে। তাহলে আমরা কি জানি, দেখো আমরা জানি চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল। চাপ সমান কি, বল বাই ক্ষেত্রফল। তাহলে কি এই যে গ্যাসের অণু পরমাণুগুলো রয়েছে এরা কী করছে, সেই পাত্রের দেওয়ালে গ্যাস অণুগুলিকে অবিরত সংঘর্ষের ফলে একটা গ্যাসের চাপের উদ্ভব হয়। ফলে পাত্রের দেওয়ালে এরা কী করে, লম্বভাবে একটা বল প্রযুক্ত করে। তাহলে একক ক্ষেত্রফলে এই পাত্রের দেওয়ালে গ্যাস অণুগুলি লম্বভাবে যে বল প্রয়োগ করে সেটাই হচ্ছে গ্যাসের চাপ। তাহলে পরীক্ষায় যদি আসে যে গ্যাসের চাপ বলতে কী বোঝো, তাহলে লিখবে যে কোনো পাত্রে গ্যাস অণুগুলি সেই পাত্রের দেওয়ালে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকেই বলা হয় গ্যাসের চাপ। ঠিক আছে, আমি তোমাদেরকে চ্যাপ্টারটা ক্লিয়ারলি বুঝে দিচ্ছি, তোমরা কি করবে, প্রশ্ন উত্তরগুলো বই দেখে সব নিজে নিজে প্রশ্ন উত্তরগুলো তৈরি করবে, এবং যে উত্তরটা তোমরা খুঁজে পাবে না সেটা অবশ্যই কমেন্টসে জানাবে, উত্তরগুলো করে দেওয়া হবে। ঠিক আছে, তো গ্যাসের চাপ এটা বোঝা গেল। এরপর দেখো এখানে আমরা কিছু গ্যাসের চাপের ফর্মুলায় পেলাম, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তো এই এককটা আমরা জেনে নিই। ঠিক আছে, চাপের একক পরীক্ষা দিতেই পারে যে চাপের একক কী বা গ্যাসের চাপের একক কী, যাই দেখ না কেন একই জিনিস। ঠিক আছে, গ্যাসের চাপের একক বলুক বা চাপের একক বলুক সেটা কিন্তু একই জিনিস। তাহলে চাপ সমান পেলাম বল বাই ক্ষেত্রফল। যদি আমরা এসআই এককে লিখি, এসআই এককে, তাহলে এসআই এককে বলের একক হচ্ছে নিউটন আর ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে আমরা পেলাম নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এসআই এককে চাপের একক কী হচ্ছে, নিউটন পার মিটার স্কোয়ার, এটাকেই বলা হয় পাস্কাল। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার এটাকেই বলা হয় কি, পাস্কাল। যদি আমরা সিজিএস এককে বের করি, সিজিএস, তাহলে কি হবে, সিজিএস এককে বলের একক কী হবে, নিউটনের জায়গায় ডাইন, আর মিটার কি হবে, সেমি স্কোয়ার। তাহলে তখন হয়ে যাবে এটা ডাইন পার সেমি স্কোয়ার। ঠিক আছে, ডাইন পার সেমি স্কোয়ার এটা কিন্তু হয়ে যাবে। তাহলে চাপের এসআই একক আর চাপের সিজিএস একক আমরা পেলাম। চাপের এসআই একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল, এবং সিজিএস একক হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার, ডাইন পার সেমি স্কোয়ার, এই এককে কিন্তু প্রকাশ করা হয়। তাহলে গ্যাসের চাপের এসআই এবং সিজিএস একক আমরা জানলাম। এরপরে এই চাপ যে পেলাম, এই চাপের পরিমাপ, বায়ু কোথায় কোন জায়গায় কতটুকু চাপ দিচ্ছে সেটা কিভাবে নির্ণয় করব। ঠিক আছে, বা বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, সেটা কিন্তু ব্যারোমিটার। ঠিক আছে, ব্যারোমিটারের সাহায্যে কিন্তু বায়ুর চাপ মাপা হয়, ব্যারোমিটার। তাহলে দেখো ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়, এবং এই ব্যারোমিটার যন্ত্রটা আবিষ্কার করে বিজ্ঞানী টরিসেলি। তাহলে কি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, অ্যান্সার হবে ব্যারোমিটার, এবং এই ব্যারোমিটার কে আবিষ্কার করে, তার অ্যান্সার হবে বিজ্ঞানী টরিসেলি। ঠিক আছে, তো বিজ্ঞানী টরিসেলি কিন্তু ব্যারোমিটার আবিষ্কার করেন। এরপরে আমরা জানবো যে বিভিন্ন
একক আছে সে এককে বায়ুর চাপ কত হয় বা 1 পাস্কাল সমান কত ইত্যাদি আমরা জানবো। দেখো এখানে যদি আমরা দেখি যে 1 অ্যাটমসফিয়ার বায়ুর চাপ কত, তাহলে 1 ATM বা 1 অ্যাটমসফিয়ার বায়ুর চাপ মানে হচ্ছে 76 সেমি পারদস্তম্ভের চাপ। ঠিক আছে, 76 সেমি পারদস্তম্ভের চাপ, যেন মনে থাকে যে 1 ATM চাপ মানে হচ্ছে 76 সেমি পারদস্তম্ভের চাপ। এরপরে আমরা জানবো যে বায়ুমণ্ডলের প্রমাণ চাপ আর তাপমাত্রা, এনটিপি আর এসটিপি ব্যাপারটা, নর্মাল প্রেশার অ্যান্ড টেম্পারেচার, এবং এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ঠিক আছে, তো পরীক্ষা এটা দিতেই পারে যে প্রমাণ চাপ বলতে কী বোঝো, প্রমাণ চাপ বলতে কী বোঝো। যদি এরকম প্রশ্ন দেয় যে প্রমাণ চাপ বলতে কী বোঝো, তাহলে সংজ্ঞাটা কীভাবে লিখবে দেখো, প্রমাণ চাপ। ঠিক আছে, প্রমাণ চাপ বা এনটিপি অর এসটিপি, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো প্রমাণ চাপ মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো সংজ্ঞাটা এইভাবে লিখবে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে প্রমাণ উষ্ণতা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে প্রমাণ উষ্ণতা ও 76 সেমি পারদস্তম্ভের চাপকে প্রমাণ চাপ বলে। তাহলে কী লিখবো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে প্রমাণ উষ্ণতা, ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে প্রমাণ উষ্ণতা যদি ধরে নেওয়া হয়, এবং কি এটা ও, ঠিক আছে, 376 নয়, এটা হচ্ছে ও, 76 সেমি পারদস্তম্ভের চাপকে প্রমাণ চাপ বলে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে প্রমাণ উষ্ণতা ও 76 সেমি পারদস্তম্ভের চাপকে বলা হয় প্রমাণ চাপ। এবং এটা অবশ্যই মনে রাখবে, এটা হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে। ঠিক আছে, 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে, এটা মনে রাখবে, এটা লিখতে হবে যে 0 ডিগ্রি সেলসিয়াস, বা লিখবে যে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে প্রমাণ উষ্ণতা ও 76 সেমি পারদস্তম্ভের চাপকে প্রমাণ চাপ বলে। এবার আমাদেরকে কিছু রিলেশন মনে রাখতে হবে, যেমন বার, টর, পাস্কাল। ঠিক আছে, কোনটা সমান কত হয় সেটা মনে রাখতে হবে। তো আমরা এক এক করে লিখছি, তোমরা কিন্তু অবশ্যই এগুলো খাতায় লিখে রাখবে। পরীক্ষায় কিন্তু এগুলো এমসিকিউ অথবা শূন্যস্থান পূরণে অবশ্যই দিতে পারে। ঠিক আছে, তো 1 বার, বার হচ্ছে চাপের একটা বৃহৎ একক, এইটা সমান দিতে পারে ড্যাশ পাস্কাল। 1 বার সমান কত পাস্কাল, এরকম একটা প্রশ্ন দিতেই পারে যে 1 বার সমান কত পাস্কাল। তো তখন এখানে হবে 10⁵ পাস্কাল। তাহলে এটা মনে রাখতে হবে যে 1 বার সমান হচ্ছে 10⁵ পাস্কাল। 2 নম্বর হচ্ছে টর। ঠিক আছে, 1 টর, TOR, টর, এগুলো কিন্তু বায়ুর একক। আমরা সিজিএস আর এসআই একক পড়লাম, এগুলোও কিন্তু বায়ুর চাপের অন্যান্য একক। 1 টর সমান হচ্ছে 1 মিলিমিটার পারদস্তম্ভের চাপ, পারদস্তম্ভের চাপ। 1 টর মানে হচ্ছে 1 মিলিমিটার পারদস্তম্ভের চাপ। 1 বার মানে হচ্ছে 10⁵ পাস্কাল। এরপরে তোমার প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপটা কি সেটা আরেকবার জেনে নিই। আমরা একটু আগে দেখলাম যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার হচ্ছে 76 সেমি পারদস্তম্ভের, 76 সেমি পারদস্তম্ভের চাপ। ঠিক আছে, এটা হচ্ছে কি 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 76 সেমি পারদস্তম্ভের চাপ, আর 1 বার মানে হচ্ছে 10⁵ পাস্কাল। ঠিক আছে, এরপরে আমরা জানবো যে এখান থেকে দেখো সম্পর্ক এখন অনেকগুলোই রয়েছে, তাহলে 3টে হলো। 4 নম্বর, এটা সমান লিখতে পারি 1.013 বার। তাহলে 1 ATM সমান 76 সেমি পারদস্তম্ভের চাপ, আবার 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার মানে লিখতে পারি 1.013 বার। ঠিক আছে, আবার এখানে পেয়েছি 1 বার সমান 10⁵ পাস্কাল। তো এই কিছু রিলেশনগুলো আমাদেরকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, এরপরে গুরুত্বপূর্ণ যেটা খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বয়েলসের সূত্র আর চার্লসের সূত্র। মোস্ট
ইম্পর্টেন্ট টপিক। বয়েলসের সূত্র আর চার্লসের সূত্র এটা আমরা দেখব। বয়েলস এবং চার্লস এই দুইজনের সূত্রটা আমাদের জানতে হবে। এই সূত্রের ধ্রুবক কোনগুলো সেটাও কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে যে বয়েলস এবং চার্লসের সূত্রের ধ্রুবক রাশি কোনগুলো। ঠিক আছে, তো প্রথমে আমরা আলোচনা করব বয়েলসের সূত্র নিয়ে। বয়েলস ল বা বয়েলের সূত্র। দেখো বয়েলের সূত্র, বয়েলস ল বা বয়েলের সূত্র। বয়েলের সূত্রের সংজ্ঞাটা অবশ্যই, সংজ্ঞা বা বিবৃতি অবশ্যই কিন্তু মনে রাখতে হবে বয়েলের সূত্রের। দেখো প্রথমে বয়েলের সূত্র কি বলছে, সংজ্ঞা বা বয়েলের সূত্রের বিবৃতি, বয়েলের সূত্র কি বলছে সেটা আমাদের জানতে হবে। বয়েলের সূত্র বলছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে এইটা হচ্ছে বয়েলসের সূত্র। বয়েলস কি বললো, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটা হচ্ছে বয়েলসের সূত্রের বিবৃতি। দেখবে যখন আমরা গ্যাসের চাপের কথা বলি তখন সেখানে স্বাভাবিকভাবে আসে টেম্পারেচারের কথা আসে, প্রেশার অর্থাৎ চাপের কথা আসে, আয়তন আর ভলিউমের কথা আসে, আর তার ভর বা মাসের কথা আসে। এইগুলোকে বলা হয় গ্যাসের প্যারামিটার। ঠিক আছে, তাপ, তোমার প্রেশার অর্থাৎ চাপ, ভলিউম তাপমাত্রা, আয়তন এবং মাস ভর এবং টেম্পারেচার তাপমাত্রা। তাহলে তাপমাত্রা, চাপ, আয়তন এবং গ্যাসের ভর, এগুলোকে বলা হয় গ্যাসের প্যারামিটার। মানে এইগুলো দিয়ে কি নির্দেশ করা হয় যে কোন উষ্ণতায় গ্যাসের চাপ কত বা কতটুকু ভরের গ্যাসের আয়তন কত, চাপ কত, এগুলো কিন্তু ফিক্স রাখতে হয়। তার কারণ চাপ যদি একটু এদিক ওদিক হয়ে যায় বা কম বেশি হয়ে যায় তাহলে গ্যাসের আয়তনের কিন্তু হেরফের হয়। ঠিক আছে, তো এই নিয়ে প্রথম সূত্রটা দিয়েছে কে, বয়েলস। তাহলে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এই সূত্রটা হচ্ছে বয়েলসের সূত্র। বয়েলসের সূত্রের গাণিতিক রূপটা কি দেখো, গাণিতিক রূপ যদি আমরা লিখি, গাণিতিক রূপ বয়েলসের সূত্রের গাণিতিক রূপ হবে কি, ভি ভেরিয়েজ 1/p। কেন ভি ভেরিয়েজ 1/p? যেহেতু বলে দিয়েছে কি স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন মানে হচ্ছে ভি, ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এখানে ভিটা হচ্ছে আয়তন বা ভলিউম এবং পি হচ্ছে প্রেশার বা চাপ। ঠিক আছে, এটা অবশ্যই পাশে লিখতে হবে। ভি হচ্ছে আয়তন বা ভলিউম এবং পি হচ্ছে প্রেশার বা চাপ। তাহলে বয়েলের সূত্রে কি বললো, আয়তনটা কী হবে, চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে, ভি ভেরিয়েজ 1/p হবে। যখন কি উষ্ণতাটা স্থির থাকবে, উষ্ণতা অর্থাৎ টেম্পারেচার, এবং যখন ভর টি আর এম এই দুটো যখন স্থির, উষ্ণতা আর ভর যখন স্থির থাকবে তখন গ্যাসের আয়তন অর্থাৎ ভিটা কী হবে, গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতি মানে 1/, হয়ে যাবে ভি ভেরিয়েজ 1/p। ঠিক আছে, এটা হবে। বা এটা যদি আমরা দেখো ভি, এই যে ভেরিয়েজ চিহ্ন আছে এটাকে উঠাতে গেলে কি একটা ধ্রুবক আসে। ঠিক আছে, এখানে ধ্রুবকটা আমি ধরে নিলাম কে ইন্টু 1/p, বা এটা কোনাকুনি গুণ হলে কী হবে, পি ভি সমান কে। তাহলে এটাও আমরা পেতে পারি। তাহলে বয়েলের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে ভি ভেরিয়েজ 1/p, সেখান থেকে পেলাম কি ভি সমান কে ইন্টু 1/p। আবার এটার সমান কি লিখলাম, কোনাকুনি গুণ করে পি ভি সমান কে। ঠিক আছে, অর্থাৎ চাপ ইন্টু আয়তন সমান কি ধ্রুবক, কেটা কি, কে হচ্ছে ধ্রুবক, তাহলে চাপ ইন্টু আয়তন সেটার গুণফল কিন্তু ধ্রুবক। এটা হচ্ছে বয়েলসের সূত্র।
তাহলে বয়েলের সূত্রটা তোমরা লিখবে আগে প্রথমে সংজ্ঞা, যদি আসে পরীক্ষা যে বয়েলসের সূত্রটা লিখো, সংজ্ঞা লিখবে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। গাণিতিক রূপ লিখবে ভি ভেরিয়েজ 1/p, ভিটা আয়তন, পি হচ্ছে চাপ, বলে দেবে এগুলো দিয়ে এই পর্যন্ত দেখে দেবে। এখান থেকে আরেকটা আমরা জিনিস জানতে পারলাম যে বয়েলসের সূত্রে পি হচ্ছে প্রেশার অর্থাৎ চাপ, আর ভি হচ্ছে ভলিউম বা আয়তন, চাপ ইন্টু ভলিউম অর্থাৎ আয়তন, সেটা কি ধ্রুবক, সেটার গুণফল হচ্ছে ধ্রুবক। এবার দেখো বয়েলসের সূত্রটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে বয়েলস কি বললো, বয়েলস বলে দিল যে ভি ভেরিয়েজ 1/p, আয়তনটা চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে, অর্থাৎ যদি ব্যস্তানুপাত মানে হচ্ছে একটা বৃদ্ধি পেলে আরেকটা কমবে, আর একটা কমলে আরেকটা বৃদ্ধি পাবে, তাহলে আয়তন যদি বাড়ে চাপ অবশ্যই কী হবে, কমবে, আর চাপ যদি বাড়ে তাহলে আয়তন কী হবে, কমবে। এখানে আমি একটা পাত্র নিয়েছি ধরো, ঠিক আছে, এই পাত্রে গ্যাস রয়েছে, এখানে একটা পিস্টন আমি দিয়েছি, দিয়ে চাপ প্রয়োগ করছি, আমি এখানে কিন্তু কি করছি, চাপ প্রয়োগ করছি, ঠিক আছে, এই পিস্টনের সাহায্যে এদিকে চাপ প্রয়োগ করছি। চাপ প্রয়োগ করলে কি হবে, গ্যাসটা কি হবে, গ্যাসটা এই গ্যাসটা আরও নিচের দিকে সরে আসবে এখানে, তাহলে ছবিটা কি হবে দেখো, এরকম, এখানে পি লিখবে, পি প্রেশার, আর এখানে গ্যাসের আয়তন কি কমে গেল, তাই না, আমরা যত চাপ এদিকে প্রয়োগ করছি, যত প্রেশার দিচ্ছি, তত আয়তন কি হয়ে গেল, কমে গেল। প্রথমে এইটুকু আয়তন ছিল, এইখানে এইটুকু, তারপর কি হলো, আয়তনটা কমে গেল। তাহলে কি চাপ বৃদ্ধি করলে আয়তন কমে যাচ্ছে, যেহেতু ব্যস্তানুপাতে রয়েছে, চাপ বৃদ্ধি করলে আয়তন কমে যাচ্ছে, বা বলতে পারে আয়তন কমছে মানে কি চাপ বৃদ্ধি পাচ্ছে, তাই তো বয়েলস কিন্তু এটাই বলেছে যে ভি ভেরিয়েজ 1/p। এবং এখান থেকে আমরা কি পেয়েছি, এখান থেকে পেয়েছি পি ভি সমান কে, ধ্রুবক, পি ভি সমান কে, ভি সমান কে, এটা উঠে গেলে কে ইন্টু 1/p এসেছিলো, গুণ করে দিলে পি ভি সমান কে। যদি ধরো দুটো পাত্রে গ্যাস রয়েছে, তাহলে আমরা সেক্ষেত্রে এই ফর্মুলাটা লিখতে পারি, তাহলে এটা লিখে রাখবে 1 নম্বর, পি ভি সমান কে হয়, দ্বিতীয় P1 V1 সমান কী হবে, P2 V2 সমান কে, এটাও একটা ফর্মুলা লিখতে পারি, P1 V1 সমান P2 V2 সমান ধ্রুবক, ঠিক আছে। তাহলে এটা লিখবে একটা ফর্মুলা, PV সমান কে, একটা লিখবে কি ভি ভেরিয়েজ 1/p, এটা ফর্মুলা। এখান থেকে পেলাম P1 V1 সমান P2 V2, এগুলো অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। যখন কি P1 মানে প্রাথমিক প্রেশার, P2 অন্তিম চাপ, V1 যখন V1 মানে হচ্ছে তোমার অন্তিম প্রাথমিক আয়তন, আর V2 হচ্ছে শেষ আয়তন, তাহলে দুটো চাপ দুটো আয়তন না থাকলে তখন এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব, P1 V1 সমান P2 V2, ঠিক আছে। তো এটা ছিল কি বয়েলসের সূত্র। এবার খুব গুরুত্বপূর্ণ টপিক, বয়েলসের সূত্রে দুটো লেখচিত্র রয়েছে, সেই লেখচিত্রগুলো আমাদের জানতে হবে। একটা হচ্ছে পিভি লেখচিত্র, আর একটা হচ্ছে পিভিপি লেখচিত্র। একটা হচ্ছে পিভি লেখচিত্র, আর একটা হচ্ছে পিভি বনাম পি লেখচিত্র। এই দুটো লেখচিত্র খুব গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু আমাদের জানতে হবে। পিভি লেখচিত্র 1 নম্বর, 2 নম্বর হচ্ছে পিভি বনাম পি লেখচিত্র। এখান থেকে শর্ট কোয়েশ্চেন দেয়, হ্যাঁ, যে লেখচিত্রের প্রকৃতি কী সেটা বলো, এরকম শর্ট কোয়েশ্চেন কিন্তু এখান থেকে দেয়। তো প্রথমে আমরা আলোচনা করব পিভি লেখচিত্র নিয়ে, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে পিভি লেখচিত্র। পিভি লেখচিত্র, পি মানে হচ্ছে প্রেসার বা চাপ, আর ভি হচ্ছে আয়তন। তো চাপ আর আয়তনের লেখচিত্রটা বয়েলসের সূত্র থেকে আমাদের জানতে হবে। এই লেখচিত্রগুলো কি হয় তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। এগুলো 11-এর জিনিস, কীভাবে আসে তবু আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো, যখন একটা লেখচিত্র আঁকি আমরা তখন কি গ্রাফ টানি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তো এখানেও গ্রাফ টানলাম, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখানে কি লেখচিত্র বলছে, এটা পি বনাম ভি লেখচিত্র, অর্থাৎ চাপ বনাম আয়তনের লেখচিত্র। তাহলে আমরা কি করব, এখানে প্রথমে কি রয়েছে দেখো, পি রয়েছে আর এখানে ভি রয়েছে, ঠিক আছে। আমরা ওয়াই অক্ষ বরাবর পিকে দিলাম এদিকে, আর ভিকে দিলাম এক্স অক্ষ বরাবর। তাহলে দেখো ওয়াই অক্ষ বরাবর কি লিখলাম, পি, ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর পিকে লিখছি,
আর এক্স অক্ষ বরাবর ভিকে লিখলাম, ঠিক আছে। তাহলে লেখচিত্রটা কি হবে? লেখচিত্রটা হবে সমপরাবৃত্তাকার, অর্থাৎ এরকম হবে সমপরাবৃত্তাকার। তাহলে এইভাবে তোমরা কিন্তু লেখচিত্রটা আঁকবে, এদিকে পি লিখবে আর এদিকে ভি লিখবে, এরকম করে সমপরাবৃত্তাকার। কেন বলো তো? একটা বৃদ্ধি পেলে আর একটা কমছে, ঠিক আছে। তাহলে কি হবে? সমপরাবৃত্তাকার। এখানে আমাদের কাছে জানতে চাইবে যে লেখচিত্রের প্রকৃতিটা কি। তাহলে লিখবে কি, লেখচিত্রটার প্রকৃতি হচ্ছে সমপরাবৃত্তাকার। এই লেখচিত্রের প্রকৃতি সমপরাবৃত্তাকার। তাহলে মনে রাখবে এটা অবশ্যই, পরীক্ষায় কোয়েশ্চেনটা দিবে যে বয়েলসের সূত্রের পি বনাম ভি বা চাপ বনাম আয়তনের লেখচিত্রটির প্রকৃতি কীরূপ? সরল রৈখিক, তারপর বৃত্তাকার, পরাবৃত্তাকার, উত্তর সমপরাবৃত্তাকার, কোনোটিই নয়, অ্যান্সার হবে কিন্তু সমপরাবৃত্তাকার। যদি এটা পুরো গোল হতো তাহলে হতো বৃত্তাকার, কিন্তু পুরো গোল তো হয়নি, এইটুকু গোলাকার অংশটা আছে এখানে, তার জন্য এটাকে বলা হচ্ছে সমপরাবৃত্তাকার। এখানে দেখো, যত আমরা চাপ এদিকে বৃদ্ধি করছি তত আয়তন কিন্তু কমে যাচ্ছে। প্রথমে এখানে যখন আয়তন ছিল দেখো, তখন চাপ বেশি ছিল, আয়তন কম ছিল। যত আমরা আয়তন বৃদ্ধি করছি চাপ কিন্তু কমে যাচ্ছে, যে লেখচিত্রটা হয়ে যাচ্ছে সমপরাবৃত্তাকার। তাহলে পি বনাম ভি লেখচিত্রটা কিন্তু আমরা জানলাম। এরপরে দ্বিতীয়টা বাকি থাকলো আমাদের পিভি বনাম পি লেখচিত্র। তাহলে 2 নম্বর দেখো, পিভি বনাম পি লেখচিত্র। পিভি বনাম পি লেখচিত্র। তো এখানে চ্যাপ্টারটা যেভাবে বোঝাচ্ছি তোমরা বোঝার চেষ্টা করো, এবং এই ভিডিওটা দেখার পরে তোমাদের এই চ্যাপ্টার থেকে পরীক্ষাও নেওয়া হবে, এবং এর আগে যে চ্যাপ্টারটা করিয়েছি পরিবেশের জন্য ভাবনা, সেখান থেকে পরীক্ষা নেওয়া হবে। এর জন্য তোমরা টিচমিন্ট অ্যাপসটি ডাউনলোড করবে, এবং আমার ইউটিউব চ্যানেলে তোমরা ডেসক্রিপশনে চলে যাবে বা এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাবে, সেখানে লিঙ্ক দেওয়া আছে টিচমিন্ট অ্যাপের, তোমরা আগে ডাউনলোড করবে, তারপরে লিঙ্কে ক্লিক করে কিন্তু ক্লাসে ঢুকে যাবে। ওখানে গেলেই তোমরা এই চ্যাপ্টার থেকে বিভিন্ন প্রশ্ন অ্যান্সার জানতে পারবে, পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। তো টিচমিন্ট অ্যাপসটা ডাউনলোড করবে অবশ্যই। তো দেখো, পিভি বনাম পি লেখচিত্র, ঠিক আছে, বয়েলসের পিভি বনাম পি লেখচিত্র। এখানে কি করব দেখো, প্রথমে যেটা থাকবে সেটাকে ওয়াই অক্ষ বরাবর দেবো। তাহলে আমরা এরকম করে টেনে নিলাম পিভি, এটা ওয়াই অক্ষ, আর এখানে কি পি পড়ে থাকছে, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। পি মানে একটু আগে বললাম, পি মানে হচ্ছে প্রেশার অর্থাৎ চাপ, আর ভি মানে হচ্ছে আয়তন। এখানে চাপ গুণ আয়তন, আর এখানে পি। চাপ ইন্টু আয়তন সমান আমরা কি পেয়েছিলাম? ধ্রুবক পেয়েছিলাম, বয়েলসের সূত্র পেয়েছিলাম কি, পিভি সমান কে। তাহলে এই লেখচিত্রটা কিন্তু হয়ে যাবে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে পি লেখচিত্র আমরা কি জেনেছিলাম? বয়েলসের সূত্র অনুযায়ী পিভি সমান কে ছিল, অর্থাৎ ধ্রুবক ছিল, তাই না? এটা ছিল বয়েলসের সূত্র অনুযায়ী ধ্রুবক ছিল, পিভি সমান কে পেয়েছিলাম। তো এইখানে দেখো, চাপের মান যত আমরা বাড়াবো, যদি আমরা চাপের মানটা বাড়াই তাহলে আয়তন কি হবে? আয়তন কমবে। বলেছিলাম যে ব্যস্তানুপাত, অর্থাৎ একটা বৃদ্ধি পেলে আরেকটা কমবে, ঠিক আছে। তাহলে এই যে সরলরেখাটা আমরা পেলাম, পিভি বনাম পি, যে লেখচিত্রটা অঙ্কন করে সরলরেখাটা আমরা পেয়েছি, সেটার প্রকৃতি কি? সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে, এক্স অক্ষের সমান্তরাল। এটা এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের সমান্তরাল, লিখব কি? এক্স অক্ষের সমান্তরাল। আমি এখানে লিখে দিলাম, তোমরা এখানে লিখবে না, ছবিটা ভালো করে এইভাবে আঁকবে, এদের নিচে লিখে দেবে এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে। নিচে লিখতে হবে এটা এক্স অক্ষের সমান্তরাল, আগে লেখচিত্রটা আঁকবে, নিচে লিখবে যে পিভি বনাম পি লেখচিত্র। পিভিটাকে আমরা ওয়াই অক্ষ আর পিকে এক্স অক্ষ বরাবর স্থাপন করে পাই, লেখচিত্রটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে আরেকবার আমি দেখাচ্ছি তোমাদের, যে পিভি লেখচিত্র আমরা কি পেলাম? বয়েলসের যে দুটো লেখচিত্র ছিল, একটা পিভি লেখচিত্র, সেটা পেয়েছিলাম কি সমপরাবৃত্তাকার, এবং পিভি বনাম পি লেখচিত্র আমরা পেলাম সেটা এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে। প্রথমে বিবৃতি জানতে হবে, অর্থাৎ চার্লস কি বলেছে সেটা জানতে হবে। সূত্রটা দেখো, চার্লস বলেছে যে চাপ স্থির রেখে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন হয়, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য
ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। এটা হচ্ছে চার্লসের সূত্রের বিবৃতি, ঠিক আছে। চার্লস বলেছে কি চাপ স্থির রেখে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন হয়, প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন ছিল তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ সোজা কথায় বলতে চাইছে যে একটা গ্যাস, সেই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন ছিল, যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করি বা হ্রাস করি, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটার যে আয়তন ছিল সেই আয়তনের 1/273 বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করি তাহলে আয়তনটা 1/273 বৃদ্ধি পাবে, আর যদি হ্রাস করি তাহলে 1/273 সেটা হ্রাস পাবে। দেখো আমি এটা এবার বোঝাচ্ছি। তাহলে এই চার্লসের সূত্রের ধ্রুবক রাশি কোনটা? চার্লসের সূত্রের ধ্রুবক রাশি হচ্ছে গ্যাসের চাপ আর গ্যাসের ভর। চাপ স্থির রেখে তাই বলেছে। তাহলে চার্লসের সূত্রে ধ্রুবক রাশি কোনটা? চার্লসের সূত্রে ধ্রুবক রাশি সেটা হচ্ছে গ্যাসের চাপ, গ্যাসের চাপ পি, আর গ্যাসের ভর, এটা লিখে নেবে, ঠিক আছে। চার্লসের সূত্রের ধ্রুবক হচ্ছে গ্যাসের চাপ পি এবং গ্যাসের ভর এম। এটা হচ্ছে চার্লসের সূত্রের ধ্রুবক রাশি। চার্লসের সূত্রের ধ্রুবক রাশি হচ্ছে গ্যাসের চাপ পি এবং গ্যাসের ভর এম। বয়েলের সূত্রের ধ্রুবক রাশি কী ছিল? বয়েলের সূত্রের ধ্রুবক রাশি ছিল উষ্ণতা এবং তোমার গ্যাসের ভর, ঠিক আছে। বয়েলের সূত্রের তোমার ধ্রুবক রাশি হচ্ছে উষ্ণতা এবং গ্যাসের ভর, সেটাও লিখে নেবে যে উষ্ণতা এবং গ্যাসের ভর এই দুটো হচ্ছে বয়েলসের ধ্রুবক রাশি। এবং চার্লসের সূত্রের ধ্রুবক হচ্ছে গ্যাসের চাপ এবং গ্যাসের ভর। এবার দেখো চার্লসের সূত্রটা আমরা বোঝাচ্ছি। সেলসিয়াস তাপমাত্রায় এর আয়তন ছিল V0 সিসি, ঠিক আছে। V0 সিসি, আয়তনকে সিসি দ্বারা প্রকাশ করা হয়। তো 0 ডিগ্রি সেলসিয়াসে ওর আয়তন ছিল V0। এবার ধরো আমরা 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করলাম, 1 ডিগ্রি। তাহলে কি বলা হলো যে 1 ডিগ্রি তাপমাত্রা যখন বৃদ্ধি করব তখন V1 লিখলাম, যেহেতু আয়তন 1 ডিগ্রিতে। তখন কি প্রাথমিক আয়তন ওর V0, এটা তো প্রথমে ছিল 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন কত? V0। তাহলে প্রাথমিক আয়তন ওর V0। এরপরে বলেছে 1 ডিগ্রি যদি আমরা বৃদ্ধি করি, চার্লস বলছে, তাহলে ওর প্রাথমিক আয়তন যা ছিল অর্থাৎ V0, এটা কি ছিল? প্রাথমিক আয়তন, এর 1/273 কী হবে? বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে V0 প্লাস কত? V0 ইন্টু 1/273, অর্থাৎ প্রাথমিক আয়তন যা ছিল এটা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি বৃদ্ধি করি তাহলে কি প্রাথমিক আয়তনের 1/273 বৃদ্ধি পাবে, এই জন্য প্লাস। যদি আমরা হ্রাস করতাম, আয়তনটা কমাতাম, তাহলে এখানে কি হতো? মাইনাস। সেটাই বলেছে কিন্তু চার্লসের সূত্র বলেছে কি যে চাপ স্থির রেখে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন হয়, প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি বা হ্রাস করি অর্থাৎ কমাই, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের যে আয়তন ছিল তার 1/273 কী হবে? বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। যদি আমরা কি করি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করি তাহলে আয়তনটা কী হবে? বৃদ্ধি পাবে, অর্থাৎ প্লাস হবে, এবং যদি আমরা কমাই তাহলে মাইনাস হবে। এটা হচ্ছে 1 ডিগ্রিতে। যদি আমরা 2 ডিগ্রি বৃদ্ধি করি তাহলে এখানে কত হবে? V2 সমান কত হবে? V0 প্লাস এখানে V0, এখানে শুধু হয়ে যাবে 2/273, ঠিক আছে। এরকম 3 ডিগ্রি করলে V3 = V0 প্লাস V0 ইন্টু 3/273 এরকম করে চলতে থাকবে। যদি আমরা T ডিগ্রি সেলসিয়াসে করি তাহলে এখানে কত হবে? VT সমান V0 প্লাস V0, 2 এর জায়গায় কত হবে? T/273, এইটা হয়ে যাবে, তাই তো। তাহলে দেখো 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন ছিল V0, যখন আমরা 1 ডিগ্রি বৃদ্ধি করলাম তখন প্রাথমিক আয়তন এটা, প্লাস কী হবে? প্রাথমিক আয়তনের 1/273 বৃদ্ধি। যখন 2 ডিগ্রি করছি তখন V0 এবং V0-এর 2/273 বৃদ্ধি পাচ্ছে। T ডিগ্রি সেলসিয়াস করলে V0 প্লাস V0 T/273। যদি আমরা হ্রাস করতাম তাহলে জাস্ট এখানে কি প্লাসগুলো সব মাইনাস হয়ে যেত, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো VT সমান কি পাচ্ছি? VT সমান আমরা পাচ্ছি V0টাকে আমরা কমন নিচ্ছি, ঠিক আছে। তাহলে কত হবে? এখানে 1 প্লাস T/273, এইটা পেলাম। যদি আমরা VT, তাহলে VT সমান কত পেলাম? V0 ইন্টু 1 প্লাস
স্মল টি বাই 273। ঠিক আছে, এই একটা ইকুয়েশন কিন্তু আমরা পেলাম চার্লসের সূত্র থেকে। তাহলে এই ইকুয়েশনটা কিন্তু অবশ্যই লিখে রাখবে, চার্লসের সূত্রে গাণিতিক রূপ হিসেবে এটা লিখে রাখবে। এইবার এখান থেকে দেখো, এখান থেকে আমরা পরম উষ্ণতার সংজ্ঞা জানবো। চার্লসের সূত্র কিন্তু প্রথম যে বিবৃতি লিখলাম এটা হয়, আরও একটা পরম উষ্ণতার সাথেও চার্লসের সূত্রে কী সম্পর্ক সেই বিবৃতি লিখবে এবার। তাহলে দেখো চার্লসের সূত্রে কী পেলাম আমরা, ভিটি সমান ভি নট প্লাস ভি নট ইন্টু টি বাই 273। এটা এখান থেকে আমরা ভিটি সমান লিখলাম কি, ভি নটটা কমন নিয়ে 1 প্লাস টি বাই 273, এটা লিখলাম 1 প্লাস টি বাই 273। ঠিক আছে, এটা লিখেছি। এরপর দেখো এটা যদি আমরা লসায় করি তাহলে এখানে কত হবে, ভি নট বা ভি জিরো, এখানে কত হবে 273 প্লাস টি বাই 273, এইটা হয়ে যাচ্ছে 273 প্লাস টি বাই 273। এরপর দেখো তাহলে এইখানে এই ইকুয়েশনটা আমরা কি, ভি নট যদি লিখি তাহলে এখানে 273 মাইনাস 273 যদি আমরা লিখি তাহলে কি এটা লসাগু করে পেলাম, ভি নট সমান 273 প্লাস টি বাই 273। এইবার এই স্মল টি এর জায়গায় আমরা বসেছি মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, স্মল টি হচ্ছে সেলসিয়াস, তাহলে টি এর জায়গায় লিখেছি মাইনাস 273। তাহলে কী হচ্ছে যে 273 থেকে 273 বাদ 0 হয়ে যাচ্ছে, তাহলে ভি নট ইন্টু 0 বাই 273 অল, তাহলে এই টার্মটা কী হয়ে যাচ্ছে, পুরোটাই কিন্তু 0 হয়ে যাচ্ছে, আয়তন পুরোটাই কী হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা পুরোটাই 0, যেহেতু 0-র সাথে গুণ করছি তাই এটা কি হয়ে গেল, এটা সমান 0 হয়ে গেল। ভি নট প্লাস 0 বাই 273, 0-র সাথে গুণ করলাম, এটা 0 হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে টি সমান যদি আমরা মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস বসাই, আয়তন কী হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এর আয়তনটা কী হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এই জন্যই মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় পরম উষ্ণতা। ঠিক আছে, পরম উষ্ণতা বা পরম শূন্য উষ্ণতার মান মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। তো সেটা বলছে দেখো, তাহলে এইখান থেকে আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি, এইখান থেকে দেখো এই জায়গাটা ভি টি সমান এইটা পেলাম। তো ভি টি সমান কী পেলাম, ভি নট ইন্টু 273 প্লাস টি বাই 273। আমি এরপর লিখছি, এখান থেকে দেখো কত পেলাম, ভি টি সমান ভি নট ইন্টু 273 প্লাস টি বাই 273। এটা কি চার্লসের সূত্রের গাণিতিক রূপ। আবার এখান থেকে আমরা পরম স্কেল বা পরম তাপমাত্রার সংজ্ঞাটাকে বের করবো। দেখো ভি নট ইন্টু এই যে 273 প্লাস টি, এটার সময় লেখা যায় ক্যাপিটাল টি বাই 273। তাহলে ক্যাপিটাল টি সমান কত লিখতে পারি, 273 প্লাস স্মল টি। স্মল টি হচ্ছে ডিগ্রি সেলসিয়াস আর এটা হচ্ছে কেলভিন। ঠিক আছে, এই টিটা হচ্ছে কেলভিন আর এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। তাহলে স্মল টি এটা আমরা পেয়েছি, তাই তো, ডিগ্রি সেলসিয়াস আর এটা হচ্ছে পরম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই ভিটিকে আমরা ভি যদি লিখি, প্রাথমিক আয়তন সেটা তো অবশ্যই কনস্ট্যান্ট, তাই না, প্রাথমিক আয়তন কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট আয়তনে ছিল, আর 273 একটা কিন্তু কনস্ট্যান্ট। এটা সমান যদি লিখি ভি নট বাই 273 ইন্টু টি, তাহলে এই পুরো রাশি যে ভি নট বাই 273 এটা কিন্তু ধ্রুবক, এটা হচ্ছে ধ্রুবক ভি নট বাই 273। যদি ধ্রুবক হয় তাহলে আমরা লিখে দিতে পারি ভি ভেরিয়েজ টি। এটাও কিন্তু চার্লসের সূত্রের অপর একটা গাণিতিক রূপ, খুব ইম্পর্টেন্ট। এটা চার্লসের সূত্রের অপর একটি গাণিতিক রূপ হচ্ছে পরম স্কেলের সাথে বা পরম তাপমাত্রার সাথে, সেটা হচ্ছে ভি ভেরিয়েজ টি। তাহলে আমরা কি লিখতে পারি যে গ্যাসের চাপ এবং ভর যদি স্থির থাকে, চাপ এবং ভর স্থির যদি থাকে তাহলে, বা নির্দিষ্ট ভরের ক্ষেত্রে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। কি লিখতে পারি, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি পরম তাপমাত্রার সমানুপাতিক। এটাও কিন্তু চার্লসের গাণিতিক রূপ বা চার্লসের অন্য একটা বিবৃতি। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি পরম তাপমাত্রার ব্যাস সমানুপাতিক। ঠিক আছে, এইটুকুই আজকে। এর পরের দিন পরম শূন্য উষ্ণতা, পরম স্কেল, অ্যাভোগাড্রোর সূত্র, এইগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই।